রোমেলের যেটা বাইকটা গ্রুপটা, তারা বিশ্বাসঘাতকতা করেছে। এমএন লারমা এবং তার দলবল নিয়ে সে ওখানে যে নির্দিষ্ট স্থান ছিল ওখানে চলে গেছে। তারা ওখানে না গিয়ে তাদেরকে চারিদিকে ঘিরে গুলি করেছে এবং ওই দিন স্পটে এমএন লারমা মারা যায়। আপনি দেখবেন জনসংহতির সময় কিন্তু এখনো পর্যন্ত 10 নভেম্বর তার মৃত্যুবার্ষিকী পালন করেন। স্থানীয়ভাবে যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাদের করা বলতো লাম্বা গ্রুপ, যারা শর্ট টাইম নিয়ে তাদেরকে বলতো বাইকটা গ্রুপ। এটা আমরা যারা 80 দশকে ছিলাম আমরা জানি এটা। আওয়ামী লীগ যখনই থাকে তখনই কোনো সমস্যা থাকে না, ভারতপন্থী দল যখনই থাকে কোনো সমস্যা থাকে না, ভারতপন্থী দল না থাকলে সমস্যা থাকে। পার্বত্য অঞ্চলে প্রায় সময় আমরা দেখি খুব উত্তাল হয়ে যায়, আবার এটা খুব শান্ত হয়ে যায়। এখন পার্বত্য অঞ্চলটা শান্ত আছে, আবার আমাদের কাছে বিভিন্ন তথ্যপত্র থাকে যে যে কোনো একটা ছোট ইস্যুতে নিয়ে পার্বত্য অঞ্চল আবার উত্তাল হয়ে যায়। এটার কারণটা কি? যেহেতু আপনি লম্বা সময় এই রিলেটেড কাজ করেছেন। জি হ্যাঁ, আমি প্রায় 6 বছর মতো ছিল। পার্বত্য চট্টগ্রাম ইস্যুটাকে আপনাকে অনেক বিস্তারিত বলতে হয় এগুলো অ্যাকচুয়ালি। পার্বত্য চট্টগ্রাম ইস্যুটা কিন্তু শুরু হয়েছে মূলত একটা সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা থেকে। যে ব্রিটিশরা যখন ছিল তখন তারা ওই অঞ্চলে মানুষকে অনেক অবহেলা করেছে। ওই অঞ্চল থেকে মনে করেন কাঠ আহরণ করেছে কিন্তু মানুষকে ঠিকমতো মজুরি দেয়নি, তখন থেকে একটা অসন্তোষ ছিল। এই জন্য যখন পার্টিশন হলো 1947-এ, 1947 ভারত যখন বিভাগ হলো, তাদের সংস্কৃতি, তাদের ধর্ম এবং ধর্মীয় যে সমস্ত আচার আচরণ এগুলো কিন্তু হিন্দুদের সাথে বেশি মিলে আমাদের মুসলমান থেকে। তো উপজাতিরা তারা পার্বত্য চট্টগ্রামে তারা ভারতের অংশ হতে চেয়েছিল, পাকিস্তানের অংশ হতে চায়নি। এই জন্য তারা তখন কংগ্রেসের নেতাদের সাথে গিয়ে দেখা করেছে, কিন্তু কংগ্রেসের নেতারা তাদেরকে পাত্তা দেয়নি, যার ফলে এরা পাকিস্তানের অংশ হয়ে গেছে। যেহেতু তারা পাকিস্তানের অংশ হতে চায়নি, পাকিস্তান সরকার তাদেরকে সুনজরে দেখেনি, তো ওই বঞ্চনাটা তাদের অব্যাহত রইল। এরপরে আপনার কাপ্তায় যে কর্ণফুলী নদীর উপরে বাঁধ দিয়ে পানি বিদ্যুৎ ইয়ে হলো, যেটা আমাদের দেশের প্রথম, সেখানে ওই বাঁধ দেওয়ার ফলে পার্বত্যের বিশাল অঞ্চল নিম্নাঞ্চল ডুবে গেল। হলে শত শত হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হলো। পাকিস্তান সরকার এটার জন্য ক্ষতিপূরণ দিয়েছে, কিন্তু আমাদের যারা মধ্যসত্ত্ব ভোগী যারা, তারা বেশিরভাগই প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দেয়নি। ওই ক্ষোভটা কন্টিনিউ করেছে। 71 সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, যেহেতু 47 সালে ভারত তাদেরকে দিতে রাজি হয় নাই, তারা ওই ক্ষোভ থেকে, ওই রাগ থেকে, ওই অভিমান থেকে তারা মুক্তিযুদ্ধে যোগদান করেন এবং বহুত উপজাতি কিন্তু রাজাকারী ছিল। তাদের দুর্ভাগ্য যে স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ সরকার তখন ভালোভাবে না জানে নেয়, তারা আমাদের বিপক্ষে ছিল। তো তখন তাদেরকে বাংলাদেশ সরকার ঠিকমতো তো মূল্যায়ন করেইনি। আপনার 73 সালে শেখ সাহেব যে নির্বাচনটা করলেন, একটা দলীয় 293টা আসন পেলেন, ওখানে যে 7টা অন্যান্য, তার মধ্যে একটা ছিল মানবেন্দ্র নারায়ণ লারমা, এই যে সন্টু লারমার বড় ভাই এমএন লারমা। উনি এবং ওনার আগে ওখানকার আরো উপেন্দ্রলাল চাকমা সহ আরো পার্বত্য চট্টগ্রামের সব নাম মনে আসছে না, তারা শেখ সাহেবের সাথে এসে দেখা করেছে প্রথমে আপনার 72 সালে কোনো এক সময় বা 73 শুরুর দিকে দেখা করেছে যে আমাদেরকে আমাদের চিটাগং হিল ট্রাস্ট যে 1900 অ্যাক্ট আছে ওই অনুযায়ী আমাদেরকে আমাদের মর্যাদা দিতে হবে। তো যেটা জানা যায় সেটা হলো যে শেখ সাহেব তাদেরকে খুব একটা পাত্তা দেয়নি। শেখ সাহেব তো একটু খুব ইনফর্মাল কথাবার্তা বলতেন, আর তোরা যা যা কি তোরা সব বাঙালি, এই ধরনের কথা বলেছে বলে আমরা শুনেছি আর কি, উপজাতি নেতাদের কাছে শুনেছি। এ তারা ক্ষুব্ধ হয়েছে। নির্বাচনের তখন কিন্তু পুরো পার্বত্য চট্টগ্রামে একটা জেলা ছিল, পার্বত্য অঞ্চল। হ্যাঁ না, জেলার নাম ছিল রাঙ্গামাটি হিল ট্র্যাক্টস, রাঙ্গামাটি হিল ডিস্ট্রিক্ট, হিল ডিস্ট্রিক্ট নাম ছিল। তারপরে তো 86 সালে সম্ভবত ভেঙে 3টা করেছেন। পুরো রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামের একজন এমপি ছিল, এবং সংসদে এই প্রস্তাবটা উত্থাপন করেছিল। এখানেও এটাকে পাত্তা দেওয়া হয়নি। তখন উনি তখন দিঘিনালা স্কুলে, খাগড়াছড়ি জেলার অধীনে দিঘিনালা উপজেলা দিঘিনালা স্কুলে হেডমাস্টার ছিলেন। তো ওইখানে এই দুই ভাই লারমা ব্রাদার্স যারা, তারা দুইজন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল। আর তারা একটা বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিল। 1969 সালে তারা রাঙ্গামাটি কমিউনিস্ট পার্টি নামে একটা দল করেছিল। এই 73 সালে যখন আপনার সংসদে আর তাকে তার প্রস্তাবটাকে গ্রহণ করা হলো না, প্রত্যাখ্যাত হলো, তখন উনি চিটাগংয়ে গিয়ে ফিরে গিয়ে ওই সমস্ত চিটাগং হিল ট্র্যাক্টস ঘুরে ঘুরে, আগে স্কুল হেডমাস্টার, স্কুল টিচার, ওই তো তারাই শিক্ষিত জনগোষ্ঠী, তাদেরকে উনি কনভিন্স করলেন যে আমাদের একটা আন্দোলন করা দরকার, স্বাধিকারের আন্দোলন। এবং তখন রাঙ্গামাটি কমিউনিস্ট পার্টি বিলুপ্ত করে এই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, যেটা এখন জনসংহতি পরিচিত, এটা প্রতিষ্ঠা করে তারা পিসিজেএসএস, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, এবং এটার সভাপতি হলো এমএন লারমা।
এই পারুজ্জামান এই গন্ডগোল এই আন্দোলনের শুরুটাকে কিন্তু অনেক এই জন্য, যেহেতু উনি প্রথমে বিভিন্ন স্কুলে উনি হেডমাস্টার ছিলেন, বিভিন্ন স্কুলে হেডমাস্টারদের মাধ্যমে অন্যান্য স্কুলের টিচারদেরকেও মোটিভেট করেছেন। এই জন্য এটাকে কিন্তু ওখানে স্থানীয়ভাবে আমরা ছিলাম, আমরা হেডমাস্টার্স রেভলিউশন বলা হয়, আচ্ছা। যেটা প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহার হয় না এটা। তো যখন তারা সিদ্ধান্ত নিল পিসিজিএসএস করলো, তখন আবার তারা ভারতের সাহায্য চাইলো যে আমরা এরকম একটা আন্দোলন করতে চাই, আপনার মিজোরাম, নাগাল্যান্ডের মতো আপনার আমাদের সেভেন সিস্টার্সে যে সমস্যা আছে ওরকম ভাবে তারা একটা বিচ্ছিন্নতার জন্য আন্দোলন শুরু করতে চাইলো। আওয়ামী লীগ সরকার তখন এখানে, আওয়ামী লীগ যখনই থাকে তখনই কোনো সমস্যা থাকে না, ভারতপন্থী দল যখনই থাকে কোনো সমস্যা থাকে না, ভারতপন্থী দল না থাকলে সমস্যা থাকে, মানে অস্ত্র দেয় এরকম কিছু। কারণ ওরা চায় এখানে পরিস্থিতি উত্তপ্ত করে রাখতে। তাদের কয়েকটা পারপাস আছে। একটা হলো যে আমার দেশের প্রায় 10 ভাগ, 11 ভাগের 1 ভাগের একটু বেশি হলো পার্বত্য চট্টগ্রাম। এই বিশাল অংশ যদি আমার একটা মাথা ব্যথা থাকে, তো সরকারের সবসময় একটা বড় পেরেশানি থাকবে। 2 নম্বর, আমার বিশাল একটা সেনাবাহিনী ওখানে মোতায়েন করা আছে। এটা যদি ওখানে সমস্যার সমাধান হয়ে যায়, ওখান থেকে প্রত্যাহার করা হয়, তাহলে অন্যান্য অঞ্চলে কোথায় যশোর, রংপুর, আপনার কুমিল্লা, এই সমস্ত এলাকায় ভারতের বিরুদ্ধে আমরা মোতায়েন করবো, তাই না? আর একটা হলো যে এই বিশাল সশস্ত্র বাহিনী লালন পালন করতে সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে। তো সব দিক দিয়ে ওই প্রবলেমটা জিয়ে থাকলে ওদেরই লাভ, আমাদের ক্ষতি। আর একটা হলো যে এটা যদি ওরা আন্দোলন করে সফল হয়ে যায়, তখন ওদের যে সেভেন সিস্টার্স ওই আন্দোলনগুলি আর মাথা চালাতে দিবে। এই সব কিছু বিবেচনা করে ভারত, আমি আগেও একটাতে বলেছি, ভারত কোনোদিনই চাইবে না আমাদের সমস্যার সমাধান হোক। আমেরিকা তারা লো স্কেলে রাখবে, কিন্তু তার সমাধান চাইবে না। তো যখন এই আন্দোলন ওরা সমর্থন দিল না, ওরা তখন নিজেরা সুসংগঠিত হওয়ার চেষ্টা করলো এবং তাদের একটা সশস্ত্র ক্যাডার করলো, যার নাম শান্তি বাহিনী, এটা সশস্ত্র শাখা। তবে এইভাবে শেখ সাহেবের কিলিং এর পরেই তারা সমর্থন দিল, এবং তখন এই লারমা ব্রাদার্স তারা সহ আরো অনেক উপজাতি নেতা তারা সব ভারতে চলে গেল। এবং ভারতে গিয়ে তখন ভারত আমাদের বর্ডার বেল্টে পুরোটা, আপনার এই খাগড়াছড়ি, পানছড়ি, ওখান থেকে নিয়ে গিয়ে এখানে বান্দরবান পর্যন্ত তারা বর্ডার বেল্টে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে অস্ত্র দিল, ট্রেনিং দিল, বেতন দিল, রেশন দিল, খাওয়া দিল, সব কিছু দিল। যতটুকু সাহায্য লাগে। বাংলাদেশের সীমান্তের ভিতরে না, ভারতের সীমান্ত। আচ্ছা। 2-1টা ক্যাম্প বাংলাদেশ সীমান্তের ভিতরে ছিল হয়তো বা, তো আমরা যখন তথ্য পেয়েছি আমরা অপারেশন করেছি, তারা পালিয়ে গেছে। তো যাই হোক, এইটা থেকে শুরু হলো, আস্তে আস্তে এটা বাড়া শুরু হলো। এর মধ্যে জেনারেল প্রেসিডেন্ট জিয়া তখন ক্ষমতায়। উনি চিন্তা করলেন যে এই সমস্যার সমাধানের একটা সম্ভাব্য পথ হলো যে এখান থেকে বাংলাদেশি যারা উপজাতি নয়, এদের একটা বিশাল অংশ নিয়ে উনি বিভিন্ন অঞ্চলে উনি পুনর্বাসন করে দিলেন। একদিকে ভালো হয়েছে, এখন মনে করেন বান্দরবান জেলার আলীকদম উপজেলা বাঙালি বেশি, এবং আমি তো 1985 কথা বলছি, তখন উপজেলা চেয়ারম্যান বাঙালি ছিল, আলী মিয়া নাম, যদিও উপজেলাটা তার নামে না। যাই হোক, তো আপনার এটার ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। মন্দ দিকও আছে যে যেখানে খাস জমিতে দেখেছি ওখানে সমস্যা কম, কিন্তু যেখানে উপজেলার পাশাপাশি দিয়েছে, বাঙালি মনে করছে আমরা তো সরকারি আনুকূল্যে আসছি, তার উপজাতির উপর অনেক অত্যাচার করেছে, তাদের জমি দখল করেছে, তাদের এই গরু ছাগল এগুলি ধরেছে, মুরগি ধরে খেয়েছে, এগুলো অনেক সমস্যা, আমাদের এগুলো অনেক সমাধান করতে হয়েছে আমাদের। আর সরকার তাদেরকে বহু বছর পর্যন্ত একেবারে হাড়ি পাতিল থেকে শুরু করে চাল, ডাল, রেশন এগুলি দিত। এইভাবে আস্তে আস্তে ওরা যখন যুদ্ধ করতে থাকলো আমাদের বিরুদ্ধে সশস্ত্র, 76 সালে এক্স্যাক্টলি সম্ভবত মে মাসে প্রথম তারা সশস্ত্র বহিঃপ্রকাশ আত্মপ্রকাশ করলো। আপনার এই কাপ্তাই থেকে আর একটু ভিতরে রাঙামাটি জেলার একটা বিলাইছড়ি একটা উপজেলা আছে, ওই উপজেলা যাওয়ার পথে একটা জায়গায় তারা প্রথম অ্যাম্বুশ করলো একটা পুলিশের। এর প্রতি বাড়তে বাড়তে 80-র দশকের শুরুর দিকে ভালো মতো চললো। এর মধ্যে 82 সালে ক্ষমতায় আসার পরে উনি একটা নতুন উদ্যোগ নিলেন, সেটা হলো যে এখানে যারা সবাই তো আর ওই পারে যায়নি, আর সবাই যদি পাড়াপাড়া আছেই, তো উপজাতির বেশিরভাগ আছে, তাদের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি তাদেরকে নিয়ে উনি একটা ওই যেটা পাকিস্তানের শান্তি কমিটি হয়েছিল, ওই ধরনের একটা ট্রাইবাল কনভেনশন কমিটি নাম একটা কমিটি করলো, এবং এটা প্রতিটা জেলা, উপজেলা, থানা, ইউনিয়নে ওটার মেম্বার থাকলো, তাদেরকে নিয়ে কিভাবে সমস্যার সমাধান করা যায় এই আলোচনা চললো। এদিকে শান্তি বাহিনী যারা সশস্ত্র ছিল তাদের মধ্যে একটু হতাশা চলে আসলো, 75 থেকে আমরা যুদ্ধ করছি, 7-8 বছর হয়ে গেল, কোনো তো ফল পাই না আমরা, তাদের মধ্যে হতাশা চলে আসলো। এর মধ্যে এমএন লারমা একটু অসুস্থ হয়ে গেল, একটু বার্ধক্য পেল তাকে, সে চাইলো ওই দলের চিফ প্রধান তার পরিবর্তে তার ভাই হোক। আর তাদের মধ্যে তখন মতদ্বৈধতা শুরু হলো। একটা দল বললো না, আমরা যত তাড়াতাড়ি পারি জনবল নিয়ে আমাদের শক্তিশালী করে দ্রুত আমরা ফাইট করে স্বাধীন হয়ে যাব। আর ওদের বললো না, এত তাড়াতাড়ি হওয়া যাবে না, এটা ধীরে সুস্থে আমাদের টাইম নিয়ে আস্তে ধীরে করতে হবে, লং টার্ম। এটা নিয়ে তাদের মধ্যে 2 ভাগ হয়ে গেল।
এবং স্থানীয়ভাবে যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাদের করা বলতো লাম্বা গ্রুপ, যারা শর্ট টাইম নিয়ে তাদেরকে বলতো বাইটটা গ্রুপ। এটা আমরা যারা ৮০ দশকে ছিলাম আমরা জানি এটা। এখন এগুলো যারা আছে এখন তারা জানে কিনা জানি না। ওই লাম্বা গ্রুপের ছিল ওই লার্মা গ্রুপ ব্রাদার্স। বাইটটা গ্রুপের হেড ছিল মেজর রোমেল নামে ওদের একজন। মেজর। হ্যাঁ, তাদের মধ্যে তারা এই সমস্ত র্যাঙ্ক দেয়, সার্জেন্ট, কর্পোরাল, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট, তারা র্যাঙ্ক দেয় তাদের। কোনো প্রশিক্ষণ ছাড়াই তারা যোগ্যতা দেখে নেতৃত্বে স্টিল নাও কি সেই র্যাঙ্কগুলো আছে? হ্যাঁ, স্টিল নাও এই র্যাঙ্কগুলো তারা এখনকার পরিস্থিতি আমি ঠিক জানি না। তো যাই হোক, তারপরে এই দুই দলের মধ্যে তখন ভালো মানে তুঙ্গে দলের মধ্যে তখন ক্ল্যাশ শুরু হয়ে গেল। ওরা এক দল, আর যখন এমনও পরিস্থিতি হয়েছে যে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে অ্যাম্বুশ করার মতো সুযোগ পেয়েছে, করেনি, তারা অপর পক্ষের জন্য ওয়েট করছে, তাদের মধ্যে এত বেশি শুরু হয়ে গেল। এর মধ্যে আলোচনা হতে হতে ঠিক হলো যে নভেম্বর ১০ তারিখ ৮৩ সালে তারা আলোচনায় বসবে। সাজেক একটা জায়গার নাম আছে না, সাজেকের ওখানে তারা আলোচনায় বসবে দুই দল মিলে কি করা যায়। এখন একটা এই সময় আপনারা সংবাদ পেলেন এটা? আমি তখন ওর হিল ট্রাক্সে যাইনি, আমি গেছি ৮৪ জানুয়ারিতে, এটা ৮৩ নভেম্বর আমি গিয়ে শুনেছি এটা। এখানে তখন রোমেলের যেটা বাইটটা গ্রুপটা তারা বিশ্বাসঘাতকতা করেছে। এমএন লার্মা এবং তার দলবল নিয়ে সে ওখানে যে নির্ধারিত স্থান ছিল ওখানে চলে গেছে। তারা ওখানে না গিয়ে তাদেরকে চারিদিকে ঘিরে গুলি করেছে এবং ওই দিন স্পটেই এমএন লার্মা মারা যায়। আপনি দেখুন জনসংহতির সময় কিন্তু এখনো পর্যন্ত ১০ নভেম্বর তার মৃত্যুবার্ষিকী পালন করেন তারা, ১০ নভেম্বর। তো এরপরে লার্মা গ্রুপ একটু আরো ক্ষিপ্ত হয়ে গেল। এদিকে বাইটটা গ্রুপ দেখলো যে না, আর পারা যাবে না। জেনারেল ইব্রাহিম আছে যে একজন কল্যাণ পার্টি ছিলেন, উনি তখন রাঙামাটি ব্রিগেড কমান্ডার ছিলেন। ওই অবস্থায় উনি নেগোসিয়েশন করে এশিয়া ব্রিগেডের ম্যাগাজিনে কভার পেজে ওনার ছবি আছে, জেনারেল ইব্রাহিমের। হ্যাঁ, ১৯৮৫ মাঝামাঝি জুন, জুলাই, অগস্ট এরকম টাইমে আপনি খোঁজ করলে পাবেন। জেনারেল সাথে ছবি নিচে কোনার মধ্যে। উনি ব্রিগেড কমান্ডার হিসেবে খুব ভালো রোল প্লে করেছেন, উনি তাদের সাথে ডায়ালগ করেছেন। করে রাঙামাটি স্টেডিয়ামে ১৯৮৫ সালের মে মাসে লার্মা গ্রুপ সারেন্ডার করে, মেজর রোমেলের গ্রুপটা সারেন্ডার করে। মেজর রোমেল কোনো একটা কারণে শেষ মুহূর্তে সে আর আসেনি। অন্য আর কোন মেজরের অনুমতিতে আমার এই মুহূর্তে মনে নাই। গ্রুপ লিডার যে সে আর আসেনি। ও সরি, ওটা বাইটটা গ্রুপটা প্রীতি কুমার চাকমা, নট রোমেল। রোমেল সারেন্ডার করলো কিন্তু প্রীতি কুমার চাকমা সারেন্ডার করেন। প্রীতি গ্রুপ আর নামটা মনে আসছিল না, ৪০ বছর আগের কথা। তো এই প্রীতি কুমার চাকমা কোনো একটা কারণে শেষ পর্যন্ত সে সারেন্ডার করেন। রোমেলের নেতৃত্বে অনেক বিশাল সংখ্যক একটা, আপনি এটা ইয়েতে আর্কাইভে গেলে পাবেন এগুলো। আনুমানিক সংখ্যাটা কত? ২-২৫০ কম তো না, মেবি ৪-৫০০ হতে পারে। ওকে। তো রাঙামাটি স্টেডিয়ামে এরশাদের কাছে অস্ত্র সমর্পণ করলো এবং এরপর কোনো একটা সময় মেজর রুমেলকে ওরাই আবার ওই রাঙামাটি শহরে গুলি করে মেরে ফেলেছে পরে। ওই গ্রুপটাই? হ্যাঁ, কারা মেরেছে এটা এখন পর্যন্ত ফাইন্ড আউট হয়। হ্যাঁ, প্রীতি কুমার কিন্তু আজ পর্যন্ত আর বাংলাদেশে আসেনি। এখনো পর্যন্ত প্রীতি কুমার কোথায় আছে আমি জানি না। যারা চিটাগাংয়ে অপারেশন আছে তারা হয়তো জানতে পারে। এখন আমি তো অনেকদিন আর্মির বাইরে ছিলাম, ৮ বছর তো দুনিয়ার বাইরে ছিলাম। তো লার্মা গ্রুপ এইভাবে আস্তে আস্তে আবার যখন প্রীতি কুমার সারেন্ডার গেলো তখন তারা আবার নব উদ্যমে কাজ শুরু করলো। করতে 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 ৯৬ আওয়ামী লীগ ক্ষমতা চলে আসলো। এই সময় তারা একটা আইওয়ার শান্তি চুক্তি করলো ৯৭ ২রা ডিসেম্বর। আমি তখন হিল ট্র্যাক্সে, তারা ওই খাগড়াছড়ি স্টেডিয়ামে এই আপনার সন্টু লার্মা পলাতক প্রধানমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করলো অস্ত্র সঙ্গে। ভারত এত দেখেন, তারা মানে আমাদের শান্তিতে তারা কেন রাখতে দিবে না? তারা এই সারেন্ডার যখন আলোচনা হচ্ছে এর মধ্যে তারা ইউপিডিএফ কিন্তু আগে ছিল না, ইউপিডিএফ কোনো অস্তিত্বই ছিল না। তারা ইউপিডিএফ ফর্ম করলো, করে সারেন্ডার করলো, পরের দিন থেকে ইউপিডিএফ আত্মপ্রকাশ করলো। প্রবলেমটা জিয়ে রাখবেই তারা আর কি। অস্ত্র যেগুলি দিয়েছে এগুলি সমস্ত ভাঙ্গা চোরা অস্ত্র, তারা অনেক ভালো অস্ত্র তারা লুকিয়ে রেখেছে। এরপর থেকে আজকে প্রায় ৩০ বছর, মনে করেন ২৫ বছরের উপরে, ২৮-২৯ বছর, ওই কেউই কিন্তু মানে আপনার একেবারে ওখানে শান্তি বিরাজ করার মতো পরিস্থিতিতে থাকতে দিচ্ছে না ভারত। তারা কোনো না কোনো গ্রুপকে উস্কে দিচ্ছে, কখন না কখন সামান্য ইস্যুতে তারা উত্তপ্ত করছে, আবার যখন ইচ্ছা হচ্ছে তারা ইয়ে করছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল, আপনি দেখেন, আপনি ২০০৯ থেকে নিয়ে ২০১৫ পর্যন্ত চিরাং এমন কোনো বড় কোনো সমস্যা হয়েছে? মাইকেল চাকমাকে কেন ইয়ে করে রাখতে হয়? মাইকেল চাকমার ইস্যুটা ডিফারেন্ট। ওই দিন আমি যতটুকু জেনেছি যে খাগড়াছড়িতে এই পলাতক প্রধানমন্ত্রীর একটা অনুষ্ঠান ছিল, একটা মিটিং ছিল, জনসভা ছিল, এবং ওখানে সে হরতাল ডেকেছে এবং এই জন্য মিটিং ঠিকমতো হতে পারেনি।
শুরু হতে অনেক ঘন্টা দুয়েক দেরি হয়েছে। এই কারণে তার উপর খেপেছে। কিন্তু ইউপিডিএফ তো বেসিক্যালি এটা মানে ভারতের মদতপুষ্টই। তো এখন তো আর পাহাড়ি ছাত্র পরিষদ একটা আছে পিসিপি। তারা তো এখন অনেক শিক্ষিত হয়েছে, আগে তো অত শিক্ষিত ছিল না। কিন্তু ভবিষ্যৎ কি মনে পার্বত্য করেন? চট্টগ্রামের যেই পরিমাণ উন্নতি হয়েছে, মানে আমরা যখন গিয়েছি আর এর পরবর্তী ২০-২৫ বছর যে উন্নতি হয়েছে, আপনি যদি কুষ্টিয়া, যশোর, রংপুর, নীলফামারী এলাকায় যান, ওই সমস্ত এলাকার লোকজন যদি দেখে এটা, তারাও ওখানে আন্দোলন শুরু করবে। আমার এটা একটা মানে আর একটা আপেক্ষিক ব্যাপার বললাম আরকি, যে এত উন্নতি হয়েছে ওখানে। তার মানে কি ভবিষ্যতে তো আর কোনো জটিলতা আপনি দেখেন না বা এটা না, বিচ্ছিন্ন হওয়ার মতো জটিলতা কোনো সুযোগ কি আছে আর? জটিলতা দেখি না, আমি বলব না। এটা তারা কোনোদিন স্থায়ী সমাধান করবে না। হতে দেবে না তারা। রাজাকার ইস্যুর মতো এটাও বেঁচে থাকবে। তারা রাজাকার ইস্যুর মতো ওপেনলি কোনো কিছু না। তারা ভারত তো কোনোদিন স্বীকার করে না। কিন্তু এখনো তাদের ওখানে ওরা এই উপজাতিদেরকে আশ্রয় দিচ্ছে। তারা প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে, তারা প্রয়োজনীয় টাকা পয়সা দিয়ে সাহায্য করছে এবং তারা এটাকে সমাধানও হতে দেবে না, আবার একেবারে সীমিত হতে দেবে না। তারা জিইয়ে রাখবে। জিইয়ে রাখার জন্য যা করা দরকার মিনিমাম ততটুকু তারা করবে। যেন আমাদের একটা পেটের মধ্যে একটা ব্যথা থাকে, মাথার মধ্যে একটা ব্যথা থাকে এবং আমাদের অর্থনীতির একটা বিশাল অঙ্ক দিয়ে খরচ হয়। এই যে মনে করেন আপনার ২০-২৫ হাজার যদি সেনাবাহিনী থাকে, বিজিবি আছে, আনসার আছে, ভিডিপি আছে, ডিস্ট্রিক্ট পুলিশ, নর্মাল পুলিশ আছে, আর্মড পুলিশ আছে। এদের যত বেতন, এই বেতনগুলো তো আপনার চিরাং হিল ট্র্যাক্সের জন্যই খরচ হচ্ছে। তাদের রেশন, এমন প্রত্যন্ত অঞ্চলে ক্যাম্প আছে যেখানে আপনার হেলিকপ্টারদের রেশন পৌঁছানোর উপায় নেই। এমন প্রত্যন্ত অঞ্চলে ক্যাম্প আছে যেখানে অসুস্থ হলে তাকে হেলিকপ্টার নিয়ে আসা ছাড়ার উপায় নেই। এগুলো তো কোটি, কোটি টাকা, হাজার, হাজার কোটি টাকা খরচ হচ্ছে। উন্নয়নমূলক কর্মকাণ্ডে হাজার, হাজার কোটি টাকা খরচ হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে আপনার রাস্তাঘাট হয়ে গেছে। একবারে শিবপুর থেকে নর্থ সাউথ এখন আ পুরা রাস্তা আছে, পাকা রাস্তা, খুব হাই স্ট্যান্ডার্ড রাস্তা। অথচ আমরা এই ৮০ র দশকে রাঙ্গামাটি থেকে বা বান্দরবান থেকে যদি খাগড়াছড়ি যেতে হতো, চট্টগ্রাম শহরের ভিতর দিয়ে যেতে হতো। এখন তো নর্থ টু সাউথ পুরা রাস্তা আছে। একদম দক্ষিণ পর্যন্ত চলে থাকি পর্যন্ত উপজেলা। তো আ এত কিছুর পরেও এখন স্থানীয় পরিস্থিতিটা বর্তমান এক্সাক্ট কি আমি বলতে পারব না। কারণ আমি ওটার সাথে অনেকদিন থেকে টাচে নাই। আমি গত সরকারের সময় বর্তমান যে পররাষ্ট্র মন্ত্রী, উনি তো নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। উনার সাথে বেশ কয়েকবার আমার মিটিং হয়েছে যে চিরাং হিল ট্র্যাক্স ইস্যু নিয়ে, যে এটা স্থায়ী সমাধানের জন্য আমি কিছু কাজ করতে চাই। উনি আমাকে আ সাপোর্ট করেছেন এবং আমি কতজন অফিসারকে নিয়ে এটা নিয়ে বেশ কিছু আমরা আলাপ আলোচনা করেছি। মোটামুটি কিছু কাজ করে নিতে হবে। এর মধ্যে তো নির্বাচন সেগুলো এখন এগুলো নিয়ে আগায়নি। বরং ওটার সাথে আরেকটা ছিল, ওনার সাথে আমার জাতীয় নিরাপত্তা, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, একটা জাতীয় নিরাপত্তা পলিসি, একটা ন্যাশনাল সিকিউরিটি পলিসি তৈরি করার জন্য ওটাও আমি খুব মেধাবী ৪ জন জেনারেলকে নিয়ে মিটিং করেছিলাম। ওনার সাথে কয়েকবার ওনার সাথে বসে আমাদের মিটিং করার কথা ছিল। শেষের দিকে তো নির্বাচনের আগে এসে শেষের দিকে তো একটা পরিস্থিতি জটিল হয়ে গেল। ওগুলি আর হয়নি। চিটাং হিল ট্র্যাক্সের স্থায়ী সমাধানের জন্য এটা কোনোদিনই, প্রথম কথা হলো যে এই ধরনের সমাধান ভিয়েতনামে ৩০ বছর লেগেছে তাদের স্বাধীনতা অর্জনে। এগুলি কোনোদিন মিলিটারিলি সলভ করা যায় না। এটা সিভিল মিলিটারি অ্যাপ্রোচ হতে হয় এবং এইটার ক্ষেত্রে ২ গ্রুপের মানে খুব সমন্বিতভাবে কাজ করতে হয়। এইটার একটা ঘাটতি আছে বলে আমার মনে হয়। আমি তো থেকেছি বিভিন্ন সময়ে। তো আমি দেখেছি যে এখানে সিভিল মিলিটারি একটু ঘাটতি, সমন্বয়টা বিশেষ করে বেসামরিক প্রশাসনের সহায়তাটা যতটা দরকার অতটা পাওয়া যায় না অনেক সময়। এটা হলো একটা। আর ২ টা হলো যে এগুলোতে কিন্তু আপনার মানুষের মন জয় করে কাজ করতে হয়। সফলতা অর্জন করতে হলে মানুষের মানুষের অন্তরে ঢুকতে হবে, যারা স্থানীয় আরকি। তো এইটা বেসামরিক প্রশাসন তো পারেই না। আমাদের সামরিক বাহিনীরা যারা আছে, কেউ, কেউ পারে, কেউ, কেউ পারে না। ব্যক্তিত্বের উপর নির্ভর করে। এইজন্য এটার একটা স্থায়ী সমাধানও খুব কঠিন ব্যাপার। তবে আমি নিরাশ না। আমি মনে করি যে কোনো সরকার প্রধান বা আ সংশ্লিষ্ট যারা আছে, তারা যদি আন্তরিকভাবে উদ্যোগ নেয় এবং তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের কি দাবি-দাওয়া আছে, কি সমস্যা আছে, কিভাবে সমাধান করা যায়, এগুলো নিয়ে আলাপ আলোচনা করে, তাহলে আমি মনে করি অন্তত খুব নিয়ন্ত্রিত পর্যায়ে রাখা যায়। উত্তপ্ত না হয়। যেমন কয়েক মাস আগে আপনার খাগড়াছড়ি শহরে ওরা সেনাবাহিনীর গায়ে হাত উঠিয়েছে। অকল্পনীয়। আমরা গেলে গ্রাম পুরুষ শূন্য হয়ে যেত। এখানে খাগড়াছড়ি শহরে তারা চিন্তা করা যায় না। তো
এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য একটা খুব সমন্বিতভাবে এবং মানে খুব সুন্দর একটা পরিকল্পনা করতে হবে, গভীরভাবে পরিস্থিতির মূল্যায়ন করতে হবে, করে কি সমাধান সম্ভাব্য সমাধান যেগুলো পর্যালোচনা করে কোনটা সবচেয়ে ভালো সমাধান এটা স্থানীয়দের সাথে আলোচনা করে, বেসামরিক প্রশাসনের আলোচনা করে করতে হবে। এককভাবে হবে না এবং সিভিল মিলিটারি সমন্বিত প্রচেষ্টা লাগবে এবং এর জন্য সদিচ্ছা দরকার, এর জন্য মেধা দরকার, দূরদর্শিতা দরকার। ফান্ডের কোনো অভাব হবে বলে মনে করি না।